নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিংক ভারতে ছাড়পত্র পেয়ে গেছে, অর্থাৎ তারা ভারতে ব্যবসা করতে আসছে। আমাদের আজকের আলোচনা এই স্টারলিংকের ভারতে আগমনের কারণে কি ইন্টারনেটের দাম বাড়বে, এটাই আমাদের আজ মুখ্য আলোচনা। চলে আসি আলোচনায়। 2022 সাল থেকে অপেক্ষার পর ভারতে বাণিজ্য করা লাইসেন্স পেয়েছে এই স্টারলিংক সংস্থা। ইতিমধ্যে সারা বিশ্বে 100টিরও বেশি দেশে স্টারলিংকের পরিষেবা চালু রয়েছে। এই নিয়ে স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী তৃতীয় সংস্থা ভারতে লাইসেন্স পেল। এর আগে এই ছাড়পত্র পেয়েছে কেবল ইউটেলস্যাট, ওয়ানওয়েব এবং জিও। অ্যামাজনের কুপিয়ের এখনও লাইসেন্সের অপেক্ষায় রয়েছে। সারা বিশ্বে ইন্টারনেট ডেটা আদান প্রদান হয় মূলত সমুদ্রের নিচে পাতা সাবমেরিন কেবল ও জমিতে পাতা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে। অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড ডেটা পাঠায় লাইট সিগন্যাল ব্যবহার করে। এটা নিয়ে বিশদে যাব না, কেননা এটা ফিজিক্সের ব্যাপার। এরপরে এই অপটিক্যাল ফাইবার কেবলের সাথে ব্যবহার শুরু হয় সিঙ্গল স্যাটেলাইট ইন্টারনেট। এর অর্থ একটি স্যাটেলাইট যা ভূপৃষ্ঠের 36,000 কিলোমিটার ওপরে অবস্থান করছে, সেই স্যাটেলাইট প্রেরকের বার্তা গ্রহণ করে সে পাঠিয়ে দিচ্ছে গ্রহীতার সার্ভারে। এই বার্তা সার্ভিস প্রোভাইডারের ডিশ গ্রহণ করে তাকে অপটিক্যাল ফাইবার বা নেটওয়ার্কের মাধ্যমে গ্রহীতার ডিভাইসে পৌঁছে দিচ্ছে। এই অবধি আমরা এতদিন দেখে এসেছি আমাদের দেশে, কিন্তু স্টারলিংক নিয়ে আসছে নতুন প্রযুক্তি। স্টারলিংকের প্রযুক্তির নাম স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রযুক্তি। স্টারলিংক ব্যবহার করে লো আর্থ অরবিট স্যাটেলাইট, যেগুলো ভূপৃষ্ঠের মাত্র 550 কিলোমিটার ওপরে থাকে, মহাশূন্যে 40,000 স্যাটেলাইটের মধ্যে 7,200 লো আর্থ অরবিট স্যাটেলাইট আছে শুধু স্টারলিংকের। এই প্রযুক্তি কিভাবে কাজ করে? এই স্যাটেলাইটগুলো পারস্পরিক সংযোগের মাধ্যমে প্রেরকের বার্তা দ্রুত পৌঁছে দিতে পারে গ্রহীতার রিসিভারে। তাতে অতিরিক্ত কি সুবিধে পাওয়া যায়? ভারতের দূরবর্তী দুর্গম এলাকায় তাদের ইন্টারনেট যেখানে উপলব্ধ নয়, সেখানে সহজেই এই প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর সাথে তাদের সংযুক্ত করা যায়। আমাদের দেশে এখন আছে 5G নেটওয়ার্ক ও অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড। জিও বা এয়ারটেল একটি স্যাটেলাইট যা ভূপৃষ্ঠের 36,000 কিলোমিটার ওপরে অবস্থান করছে, সেই স্যাটেলাইটের থেকে তাদের সার্ভারে বার্তা গ্রহণ করে অপটিক্যাল ফাইবার বা নেটওয়ার্কের মাধ্যমে গ্রহীতার ডিভাইসে পৌঁছে দেয়। কিন্তু দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে 5G রিসিভার বা টাওয়ার বসানো বা অপটিক্যাল ফাইবার পাতা সম্ভব নয়। সেই জায়গাগুলো স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে এরপরে সহজে সংযুক্ত হবে। আগে দেখা যাক ইন্টারনেট পরিষেবার উদ্দেশ্য কি। ইন্টারনেট পরিষেবার উদ্দেশ্য দু রকমের। এক, রোমিং পরিকল্পনা, অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে বার্তা গ্রহণ করা, এবং দুই, আবাসিক পরিকল্পনা বা রেসিডেন্সিয়াল প্ল্যান, অর্থাৎ আমরা বাড়িতে যে ব্রডব্যান্ড কানেকশন নেই বা অফিসে যে ব্রডব্যান্ড কানেকশন থাকে, সেটা এই পরিকল্পনার আওতায়। সেখানে দুই বড় প্লেয়ার হচ্ছে এয়ারটেল ও জিও, কিন্তু তাদের নেটওয়ার্ক আমরা দেখেছি একটু দুর্গম এলাকায় কাজ করে না। সেক্ষেত্রে স্টারলিংকের নেটওয়ার্ক অত্যন্ত সহজেই কাজ করবে। কিন্তু আমরা কি দেখলাম? স্টারলিংক আলাদা সার্ভিস প্রোভাইডার হিসেবে কিন্তু ভারতে আসছে না। তারা এয়ারটেল ও জিওর সাথে অংশীদারিত্বের চুক্তি করে নিয়েছে, কারণ স্টারলিংকের কোনো অবকাঠামো ভারতে নেই। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে না হয় তারা রোমিং পরিকল্পনা সার্ভিস ক্রেতাকে দিতে পারলো, কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল পাতা তো সহজ নয়। সেই সেটআপ তো আছে জিও ও এয়ারটেলের, সেজন্যই কিন্তু এই অংশীদারিত্বের চুক্তি। এবার আসি তুলনামূলক বিশ্লেষণে। প্রথম হলো সিগন্যাল প্রেরণ ও গ্রহণের সময়। মোবাইল নেটওয়ার্কে 4Gর ক্ষেত্রে 50 মিলিসেকেন্ড এবং 5Gর ক্ষেত্রে এটা 20 মিলিসেকেন্ড। অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড ডেটা পাঠায় লাইট সিগন্যাল ব্যবহার করে, এদের স্পিড 1 থেকে 5 মিলিসেকেন্ড। স্টারলিংকের সিগন্যাল 25 থেকে 50 মিলিসেকেন্ডে আসে। এবার দ্বিতীয় টপিকে আসি,
সেটা হচ্ছে স্পিড। মোবাইল নেটওয়ার্কে 4Gর ক্ষেত্রে 10 থেকে 40 Mbps এবং 5Gর ক্ষেত্রে 50 Mbps থেকে 1 Gbps। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে স্পিড 40 Mbps থেকে 1 Gbps। স্টারলিংকের ক্ষেত্রে সেটা 25 Mbps থেকে 220 Mbps। এবার আসি খরচের ক্ষেত্রে। মোবাইল নেটওয়ার্ক 5Gর ক্ষেত্রে 199 টাকা প্রতি মাসে, অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে 500 টাকা প্রতি মাসে। স্টারলিংক তাদের খরচের ব্যাপারটা ভারতে প্রকাশ করেনি, তবে ভুটান এবং বাংলাদেশে খরচ মাসে 3000 থেকে 4200 টাকা, মালয়েশিয়ায় 2600 থেকে 4600 টাকা, জাপানে 4000 টাকা এবং ফিলিপিন্সে 6000 টাকা। নিউ ইয়র্কে এর দাম 2500 থেকে 4000 টাকা, কানাডা এর দাম 6800 থেকে 9000 টাকা। এছাড়া কানেকশনের খরচ আলাদা। তাহলে কোনো দিক দিয়েই স্টারলিংক আহামরি কিছু নয়, বরং খরচের ক্ষেত্রে তাদের সর্বনিম্ন রেট জাম্বিয়ায়, সেখানে মাসে 1000 টাকা করে দিতে হয়। সেই রেট যদি ভারতে তারা লাগু করে তাহলেও কি বাজার পাবে? হ্যাঁ, পাবে। কারা নেবে? টেলিভিশন কোম্পানিরা, কর্পোরেট সংস্থা, গেমাররা ও দূরবর্তী দুর্গম এলাকার মানুষরা, যাদের কাছে ইন্টারনেট এখনও পৌঁছয়নি। এছাড়া তারা এই কানেকশনটা নেবে সাময়িকভাবে, যখন তারা একটি দুর্গম এলাকায় বা দুর্গম স্থানে ভ্রমণ করতে যাচ্ছে, তারা সেই সময়টুকুর জন্যে এই কানেকশনটা নেবে। দেশ প্রতিরক্ষার জন্য কিছু সরকারি সংস্থা অবশ্যই নেবেন, বিশেষত তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সীমান্তে ডিউটি করেন। একটা প্রশ্ন সবার মনে এখন আছে, সেটা হচ্ছে এই স্টারলিংকের ভারতে আগমনের জন্যে ইন্টারনেটের দাম বাড়বে কিনা। সত্যি কথা বলতে কি, ইন্টারনেটের দাম বাড়ার সম্ভাবনা খুবই কম, যদি না জিও এবং এয়ারটেল একসাথে তারা দামটা বাড়ায়। তবে সেখানে একটা বাধা হয়ে আছে ট্রাই, অর্থাৎ ভারতের টেলিকম মন্ত্রকের একটি বিশেষ বডি। কাজেই দাম বাড়ার সম্ভাবনা ইন্টারনেটের প্রায় নেই বললেই চলে। ভারতের প্রত্যেকটা মানুষ আজ যেভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত, সেক্ষেত্রে দাম বাড়ালে জনমানসে একটা প্রতিক্রিয়া হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে জিও দাম বাড়িয়েছিল বলেই কিন্তু প্রচুর মানুষ তারা শিফট করেছিল তাদের কানেকশন এয়ারটেল এবং বিএসএনএল। সেক্ষেত্রে জিও বেশ কিছুটা লুজার। কাজেই ভারতে এত চট করে ইন্টারনেটের দাম বাড়াবে না বলে আমার ব্যক্তিগত ধারণা। তবে হ্যাঁ, স্টারলিংকের প্রযুক্তি জিও এবং এয়ারটেল ব্যবহার করবে সেক্ষেত্রে, যে ক্ষেত্রে তাদের প্রয়োজন আছে এবং প্রয়োজনের জায়গাগুলো আমরা বললাম। মনে করুন আপনি গেছেন কোনো দুর্গম অঞ্চলে, একটা পাহাড়ি জায়গায় বা কোনো বনাঞ্চলে, সেখানে আপনি দেখবেন যে আপনার যে কারেন্ট কানেকশন সেটা কিন্তু ততটা কাজ করছে না। সেক্ষেত্রে আপনি কি করলেন, 15 দিনের জন্যে হোক বা 30 দিনের জন্যে হোক, আপনি স্টারলিংকের কানেকশন নিয়ে নিলেন। অর্থাৎ সেটা আপনাকে আপনার সার্ভিস প্রোভাইডার এয়ারটেল বা জিও আপনাকে দিয়ে দিল, সেখান থেকে আপনি নিয়ে নিলেন। কাজেই আপনি সেখানে কানেক্টেড থাকবেন ইন্টারনেটের মাধ্যমে। মোবাইল নেটওয়ার্ক হয়তো থাকবে না, কিন্তু আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। এইটুকুই হচ্ছে আজকের আলোচনার মূল জায়গা। স্টারলিংকের আগমনে ইন্টারনেটের দাম বাড়ার সম্ভাবনা খুব কম। একটি ক্ষেত্রে সম্ভব, যদি স্টারলিংক আলাদা আসে এবং জিওর মতন বিনে পয়সায় প্রথমে আপনাকে কানেকশন দেওয়া শুরু করলো, আপনাকে অভ্যস্ত করে দিল, তারপরে তারা দামটা বাড়ালো। কিন্তু আজকের অর্থনৈতিক পরিস্থিতিতে আর সেটা সম্ভব নয়। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নিয়মিত আসবেন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। নমস্কার।